আজ আমি একটি স্টুডেন্টের অনুরোধে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 2025-26-এর 682 পেজের একের অঙ্ক থেকে শুরু করব। তো একেরটা বলছে অকেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে এপিবির মান কত হবে। সাধারণত একটি কেন্দ্রস্থ কোণ আর পরিদৃষ্ট কোণে একটি চিত্র আমি অঙ্কন করেছি। দেখো, এপিবি একটি বৃত্তচাপের ওপরে, এ ও বি হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ আর এপিবি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়। তার মানে টু এপিবি সমান সমান এওবি হয়। তাহলে এপিবি ইকুয়ালস টু এওবি মানে 120 বলে দিয়েছে, 120। তাহলে 120/2 সমান সমান 60 ডিগ্রি। তার মানে উত্তর হবে এরটা। 2 অঙ্কটা দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ, সাইন QR/2 হলে তাহলে এর পূরক কোণটা কত হবে। সাধারণত আমরা যেটা জানি যে কোনো ত্রিভুজের পূরক কোণ যদি আমরা বের করতে চাই, তার মানে পি প্লাস কিউ প্লাস R/2, মানে আমরা জানি যে পূরক কোণ মানে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তার মানে 90 মানে 180/2। তাহলে পি কিউ যদি এখানে QR/2 যদি এখানে সাইন থিটা হয়, আমরা জানি পূরক কোণ কত হবে। সাইনের পূরক কোণ সাধারণত কস হয়, আর QR/2 যদি এটা সাইনের হয় তাহলে বাকি পড়ে থাকছে পি, কারণ পি প্লাস কিউ প্লাস R/2 ইকুয়াল টু 180/2 মানে 90 ডিগ্রি। তার মানে এখানে বাকি পড়ে থাকছে P/2। তাই জন্য আমরা ধরলাম যে সাইনের পূরক কোণ তো কস, আর কিউ প্লাস আর তার পূরক কোণ P/2। তাই জন্য আমরা কিউ প্লাস R/2 এটা পূরক কোণ হচ্ছে P/2। সুতরাং উত্তরটা হবে বি এরটা। 3 অঙ্কটা দেখো, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত হবে। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 56 বর্গমিটার বলে দিয়েছে। আমরা জানি যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4 ইন্টু বাহু স্কোয়ার, আর যদি সমগ্রতল বলে তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা যেহেতু পার্শ্বতল বলে দিয়েছে, তাই আমরা কি করলাম, শর্তানুসারে করে 4 ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু 56। তার মানে বাহু ইকুয়ালস টু 4 দিয়ে ভাগ আর স্কোয়ারটা গিয়ে বর্গমূল করলাম। তাহলে বাহু ইকুয়ালস টু কত হচ্ছে, 4 দিয়ে 2 56 কাটলে 64, 64 বর্গমূল 8। তার মানে বাহু হচ্ছে 8, আর ঘনকের আয়তন তাহলে কী দাঁড়াচ্ছে, বাহুর কিউব মানে 8-এর কিউব। তার মানে 512। উত্তরটা হবে ডি এরটা। এবার করাবো 4-এরটা। এখানে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 এই সংখ্যাগুলো বলেছে। এই সংখ্যাগুলোর মধ্যে দেখো আমি টুকেছি, এই সংখ্যাগুলোর মধ্যে এখানে 16 আছে দুটো, 15 আছে দুটো, 17 আছে দুটো, এরকম সংখ্যা আছে। কিন্তু একমাত্র x বলেছে সংখ্যাগুলোর মানটা 15। তাহলে সংখ্যাগুলো সবচেয়ে বড় হবে 15। যদি 15 হয় তাহলে আমাদের এখানে 15 দুটো আছে, x এর মান যদি আমরা 15 ধরি তাহলে 3টে হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাগুলোর মান 15 হবে। তাই জন্য x এর মানকেও আমরা 15 ধরলাম। অপশান ডি এরটা। 5 অঙ্কটা দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা x, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে টি বছর জনসংখ্যা কত হবে। তো আমরা লিখে নিয়েছি বর্তমান জনসংখ্যা x বৃদ্ধি পাচ্ছে 12%, সময় টি। আমরা জানি সমাহারের ফর্মুলাতে p ইন্টু 1 প্লাস r/100 নাম্বার অফ n, কিন্তু এখানে p এর মানটা x বলেছে 1, আর r এর মানটা বলেছে 2r, তাই 2r লিখেছি বাই 100, আর n এর জায়গা বলেছে t, তাই t লিখেছি। এবার আমরা কাটাকুটি করলাম, 2 দিয়ে 100 কাটলে মানে r এর বাই 50, তাই হচ্ছে x 1 প্লাস r/50 আর নাম্বার অফ টার্ম t। সুতরাং অপশান হবে বি এরটা। 6 অঙ্কটা দেখো, x² - 3x + p = 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলেছে -2 হলে তাহলে p এর মানটা কত হবে। প্রথমে আমরা টুকে নিয়েছি যে x² - 3x + p = 10। এবার 10টাকে আমি এপারে নিয়ে চলে এলাম, তাহলে x² - 3x + p - 10 = 0। এখান থেকে আমরা জানি ax² + bx + c = 0। এই সমীকরণের মধ্যে a এর সহগ হচ্ছে x² 1, বি হচ্ছে এখানে x এর সহগ হচ্ছে -3,
তাহলে বি মাইনাস 3, আর সি হচ্ছে এই পুরোটা মানে পি মাইনাস 10। তাহলে বীজদ্বয়ের গুণফল আমরা আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। সি মানে এখানে কত হচ্ছে পি মাইনাস 10, আর এ মানে কত হচ্ছে এখানে 1, তাহলে 1। তাহলে এবারে আমরা জানি যে আলফা ইন্টু বিটা ওখানে বলে দিয়েছে -2, তাহলে -2 ইকুয়ালস টু আমাদের এসছে পি মাইনাস 10/1। এবার এটা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে তাহলে কী হলো পি মাইনাস 10, 2 মানে -2। তাহলে এবার কত হচ্ছে পি ইকুয়ালস টু এই 10টা ওপারে চলে গেল প্লাস হলো, তো মানে পি এর মান হচ্ছে এটা বিয়োগ করলে 8 আসছে। 8 মানে এখানে অপশান সি এরটা। এবার আমি তোমাদের 2-এর শূন্যস্থান পূরণগুলো দেখাচ্ছি। একটা বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ড্যাশ। তাহলে কী হবে দেখো, আমি এখানে একটা ছবি এঁকেছি, ছবিটার মধ্যে একটা জ্যা এঁকে নিয়েছি এ বি, আর এখানে একটা লম্ব সমদ্বিখণ্ড করেছি সি ডি। এরা যেখান থেকে যতগুলি লম্ব সমদ্বিখণ্ড করি না কারণ যেরকমভাবে জ্যা সাধারণত এটা কেন্দ্রগামী হয়ে থাকে। তাই বৃত্তের কোনো জ্যায়ের ওপর লম্ব সমদ্বিখণ্ড হলে ওই বৃত্তের কেন্দ্রগামীই হবে। উত্তরটা হবে কেন্দ্রগামী। 2-এর অঙ্কটা দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান কত ডিগ্রি হয়। দেখো ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান সাধারণত আমরা যেটা জানি যে 180 ডিগ্রি সমান পাই। ঘুরিয়ে দিলাম, পাই মানে 180, তাহলে 1 রেডিয়ান মানে পাইটা এখানে ভাগ করলাম, তাহলে 1 রেডিয়ান মানে 180/পাই। পাইয়ের মান হচ্ছে 22/7। এবার 7টা উল্টে গেল, তাহলে 180 ইন্টু 7/22 কাটাকুটি করলাম 2 দিয়ে, ওপরে 90 নিচে 11, 7 নং 63, 630 নিচে 11, তাহলে এটাই হবে এত ডিগ্রি, মানে 1 রেডিয়ান মানে হচ্ছে এত ডিগ্রি। এইভাবে সমাধান করবে। এবারে করবো আমরা 3-এরটা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙটির ভিতরে সবচেয়ে যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত। দেখো আমি একটা ছবিও এঁকে নিয়েছি, এখানে চোঙ একটা ছবি এঁকে নিয়েছি। চোঙের দেখো নিচের ব্যাসটা বলেছে সিবি ইকুয়াল টু মানে বিসি ইকুয়াল টু 3 সেমি বলেছে ব্যাস, আর উচ্চতা বলে দিয়েছে এবি ইকুয়াল টু উচ্চতা হচ্ছে 4 সেমি। আমাকে বের করতে হবে সবচেয়ে বড় দণ্ড মানে ডায়াগোনাল রাখতে হবে, মানে কি এই কৌণিক কর্ণ বরাবর আমাকে রাখতে হবে। রাখতে গেলে আমার কী করতে হবে যে এখানে একটা অতিভুজ বের করতে হবে। অতিভুজ মানে এসি স্কোয়ার বের করতে হবে। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজের সূত্রকে নিয়ে, পিথাগোরাসের সূত্রকে নিয়ে আমরা অতিভুজের ফর্মুলা ফেলে অঙ্কটা করছি। তাহলে এসি ইকুয়ালস টু এই স্কোয়ারটাকে রুট হয়ে গেল, তার মানে এবি স্কোয়ার মানে 4 স্কোয়ার, বিসি মানে 3 স্কোয়ার, রুট ওভার দিলাম। তাহলে এই রুট ওভার দিয়ে 4 4 16, 3 3 9, 16 আর 9 যোগ করে 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। সুতরাং এখানে যে দণ্ডটা রাখা হবে সেটা অবশ্যই 5 সেমি হবে। 4-এর অঙ্কটা দেখো, 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। প্রথমে আমাকে কী করতে হবে, 35কে নিয়ে করতে হবে। এখানে আমি সংখ্যাগুলো লিখে নিয়েছি। টোটাল সংখ্যাগুলো হচ্ছে এন সংখ্যা হচ্ছে 8টা। এখানে যেহেতু জোড় সংখ্যা তাই জোড়ের ফর্মুলা হচ্ছে 1/2 n/2 তম n/2 + 1 তম। তাই যদি হয় তাহলে আমি এখানে হাফ লিখলাম। এখানে n মানে 8/2 মানে 4th, 8/2 + 1 মানে 5th। তাহলে 4th হচ্ছে 1 2 3 4 36, আর 5th হচ্ছে 37। তাই 36 + 37 যোগ করে 73, তাকে ভাগ করলে 36.5। এবার যদি 35 না হয় তাহলে 35কে বাদ দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। 35 যদি না হয় তাহলে এখানে কত হচ্ছে 7টা সংখ্যা হচ্ছে n এর মান। 7টা সংখ্যা মানে বিজোড় সংখ্যা। বিজোড়ের ফর্মুলা হচ্ছে মধ্যমান n + 1/2 মানে 7 + 1/2 মানে 4th, মানে 37 নম্বর সংখ্যাটা হচ্ছে। 35কে বাদ দিলে 37 নম্বর সংখ্যাটা হচ্ছে 4th। তাহলে 37 আর এখানে 36.5 বিয়োগ করে 0.5, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 0.5 বৃদ্ধি পাবে। এইভাবে তোমরা সমাধান করবে, খুব সহজেই অঙ্কগুলো হবে। এবার 5-এর অঙ্কটা দেখো, 1 বছরের সুদে আসলে অনুপাত, সুদে আসলে না, এখানে 1 বছরের আসল ও সুদ আসলে অনুপাত 8:9। বার্ষিক সহজ সুদের কত।
তার মানে আসল হচ্ছে 8 টাকা আর সুদ আসল হচ্ছে 9 টাকা, তাহলে সুদ হবে 9 - 8 = 1 টাকা। তাহলে সুদের হারের ফর্মুলা আই ইন্টু 100 পি ইন্টু টি, নিচে বাই দিয়ে আই এর মানে এখানে 1 ইন্টু 100 আর পি এর মানে এখানে 8 টাকা আর টি হচ্ছে 1 বছর। কাটাকুটি করলাম 25/2 মানে 12.12% বৃদ্ধি পাচ্ছে। এইভাবে সমাধান করবে। পরে 6 অঙ্কটা দেখো, 4টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 3 দ্বিতীয়টি 9 হলে চতুর্থ সংখ্যাটি কত হবে। খুব সোজা অঙ্ক দেখো, 4টি ক্রমিক সমানুপাতি আমি ধরে নিচ্ছি এ কমা বি কমা সি কমা ডি। এখানে এ এর মানটা বলছে 3 আর বি এর মানটা বলছে 9। তার মানে এ বাই বি ক্রমিক সমানুপাতি এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি যদি হয়, আর আমরা এ বাই বি মানে 3/9 মানে 1/3 হচ্ছে। তাহলে হিসাব মতো এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াস টু 1/3 হওয়া উচিত। এগুলো কাটাকুটি করলে সব কটাই 1/3 করে হবে। সুতরাং এখানে যদি এ বাই বি মানে 3/9 হয়, তার মানে এখানে এই বিটা কি 9তে বসবে, তার সঙ্গে 3 গুণ করলে 27, তার মানে 9/27, এটা কাটলেও কিন্তু 1/3ই আসবে। তারপরে সি এর মান 27 যদি হয়, সিটাকে এখানে চলে 27টা এখানে চলে এলো, সি বাই ডি তার সঙ্গে 1/3 গুণ করলে তাহলে সি মানে 27 গুণ 3 মানে 81, তার মানে ডি এর মানটা হচ্ছে 81। এটাও কাটলে কিন্তু 1/3ই আসবে। সুতরাং এইভাবে সমাধান করবে। অথচ অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কত হচ্ছে 81, চতুর্থ সংখ্যাটা হবে 81। এইভাবে তোমরা সমাধান করবে। সত্য 3 নম্বরে সত্য মিথ্যাগুলো দেখো। প্রথমে একেরটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এসি বিসি সমান এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার হলে তাহলে সি এর মান 90 ডিগ্রি। যদি সি এর মান 90 তাহলে সত্য, আর না হলে মিথ্যে হবে। দেখো আমি করে দেখাচ্ছি। দেখো এখানে এসি সমান সমান বিসি ইকুয়াল টু এক্স, এখানে এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি হয়ে থাকে, তার মানে আমরা এবি স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা এটা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার, আর এক্স এর মান তো আমরা এসি পেয়েছি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। সুতরাং এটা 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 প্রমাণিত হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সুতরাং এটা সি এর মান 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা সত্য। এবারে 2 অঙ্কটা দেখো, কট এ এর মান সর্বদা 1-এর ছোট হবে, এটা ওরা বলেছে। আমি দেখাচ্ছি। কট এ সর্বদা 1-এর মান বড়ও হতে পারে, ছোট হতে পারে, আবার সমানও হতে পারে। কখনোই এরকম হবে না যে যে কোনো একটা হয় 1-এর বড় হবে বা 1-এর ছোট, না, 1-এর বড়ও হতে পারে, 1-এর ছোট হতে পারে, সমান হতে। কীভাবে হবে দেখো, কট মানে ভূমি বাই লম্ব। এবার যদি ধরে নাও ভূমি যেমন 5 আর লম্ব মনে করো 4, তাহলে কিন্তু 1-এর বেশি হচ্ছে আবার ভাগ করলে। আবার মনে করো ভূমি মনে করো 4, লম্ব মনে করো 5, তাহলে আবার 1-এর ছোট হচ্ছে। মনে করো ভূমিও 5, লম্বও 5, তাহলে আবার 1ও হচ্ছে। সুতরাং যদি এরকম হয় তাহলে কিন্তু এখানে 3টেই হতে পারে, কিন্তু আমাদের তো ভূমি আর লম্ব তো বলে দেয়নি, তাই আমরা বলতে পারবো না যে এটা 1-এর ছোট বা 1-এর বড়, আমি বলতে পারবো না, কোনো একটা বলতে পারবো না। তাই এটা ওরা বলছে যে এটা 1-এর ছোট, সুতরাং এটা সত্য নয়, তাই এটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 3 অঙ্কটা দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন হবে কত। এখানে দ্বিগুণ বলেছে, কত হয় আমরা দেখি তারপর বলবো। দেখো আমরা নিরেট গোলকের আয়তন জানো 4/3 পাই আর এর কিউব। গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার মানে এটা ব্যাসার্ধ হয়ে যাবে 2r, তাহলে আয়তন হবে 4/3 পাই 2r এর কিউব মানে 4/3 পাই 8r এর কিউব। এটা যদি আমরা ডিভাইড করি 4/3 পাই 8r এর কিউব ডিভাইডেড 4/3 পাই r এর কিউব, তাহলে কাটাকুটি করলে 8 গুণ হচ্ছে। ওরা বলছে দ্বিগুণ, তাই আমাদেরটা হচ্ছে 8 গুণ, তাই ওটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 4 অঙ্কটা দেখো, এখানে 10, এখানে i ইকুয়াল টু 1। আমরা জানি ছেলেরা যে সাধারণত মধ্যমান আর পরিসংখ্যা নিয়েই সমষ্টিটা হয়, তাহলে এখানে মধ্যমান আর পরিসংখ্যার মধ্যে 10 ইন্টু i গুণ করলেই বেরিয়ে যাবে। সুতরাং ওরা ঠিকই বলেছে, কিন্তু সংখ্যাটা কত সেটা আমি দেখতে পাচ্ছি না, তবে এটা সত্য বলে বিবেচনা করলাম। 5 একটি ব্যবসায় রাম ও রহিমের মূলধন অনুপাত 5:4। রামের লাভের পরিমাণ 80 টাকা হলে রহিম পাবে কত না 100 টাকা। এটা দেখি 100 টাকা পায় কি অন্য কিছু পায়, তাহলেই বলবো আমরা।
তো দেখো, ব্যবসায় রাম রহিমের মূলধন অনুপাত 5:4 লিখে নিয়েছি আমরা। রামের লাভ 80 টাকা। এবার আমরা বের করে নিচ্ছি এটা অনুপাত করে 5:4 সমান সমান 80:x। 5/4 80/x, কোনাকুনি গুণ করলাম, x ইকুয়ালস টু 80 × 4/5 করে 64 আসছে। আমাদের 64 আসছে, ওরা বলছে 100, তাই এটা মিথ্যে। 6 অঙ্কটা দেখো, x সমানুপাতিক y, x সমানুপাতিক z হলে ওরা বলছে y প্লাস জেড সমানুপাতিক x। দেখো, আমি প্রথমে করে নিয়েছি, x সমানুপাতিক y লিখেছি সমান সমান x সমান সমান k1y, বা x সমানুপাতিক z সমান সমান x সমান সমান k2z লিখে নিয়েছি। এবার দেখো, আমরা এটাকে যৌগিক সম্পর্ক তৈরি করছি যৌগিক ভেদে। x সমান সমান k1y প্লাস k2z, এখান থেকে x চলে এলো, আর এখান থেকে আমরা kটা কমন নিয়ে নিলাম, কারণ k1 k2 মানে k, তাই k কমন নিলে হচ্ছে yz, সুতরাং x সমানুপাতিক yz। ওদের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, তাই এটা সত্য। এইভাবে তোমরা অঙ্কগুলোকে ছোট ছোট ট্রিক্স মেনে সমাধান করবে। আশা করি তোমাদের অঙ্ক পরীক্ষা খুবই ভালো হবে।